তো বন্ধুরা, আজকে আমরা উইডোজ বে এপিসোড 7 এবং এপিসোড 8 এর সম্পূর্ণ গল্পটা এক্সপ্লেন করব। তবে ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আপনাদের কাছে। এখনো যারা এপিসোড 1 থেকে এপিসোড 6 এর এক্সপ্লেনেশন ভিডিওটা দেখেনি, কারণ এই ভিডিওর অনেক বড় বড় রহস্য আগের এপিসোডগুলোর সঙ্গে সরাসরি যুক্ত আছে, তাই আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে আপনারা গিয়ে সেই ভিডিওগুলো একবার চেক আউট করে নেবেন। আর যদি আপনাদের হরর, মিস্ট্রি আর থ্রিলার সিরিজে বাংলা এক্সপ্লেনেশন ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এটা আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের অনেকটা হেল্প করে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখি মেয়র টম নিজের বাড়িতে বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে আসে। আগের এপিসোডে যে মাশরুমের নেশার প্রভাবে ও হ্যালুসিনেশন দেখছিল, এবার সেই নেশাটা পুরোপুরি কেটে গেছে। জ্ঞান ফিরতেই টম এক মুহূর্ত দেরি না করে প্যাট্রুসা আর উইকের কাছে চলে যায়। সেখানে গিয়ে এমন একটা সত্য জানতে পারে যা শুনে ওর পায়ের তলার মাটি সরে যায়। উইক জানায় যে উইডোজ বের প্রতিষ্ঠাতা রিচার্ড ওয়ারেনের কবর খুঁড়ে তার দেহ বের করেছে। এই কথা শুনে টম পুরো অবাক হয়ে যায়, কিন্তু এরপর উইক আরো ভয়ঙ্কর একটা সত্যি জানায়। সে বলে রিচার্ড ওয়ারেন গত 200 বছরেরও বেশি সময় ধরে কবরের ভেতর জীবিত অবস্থায় ছিল। শুধু তাই নয়, এই মুহূর্তে সে বাড়ির ওপরে একটা ঘরে বসে আছে। এই কথা শুনে তো টমের মাথা পুরো ঘুরে যায়। এরপর উইক বলে রিচার্ড টমের সঙ্গে দেখা করতে চায়, কারণ টমই হচ্ছে এই উইডোজ বে বর্তমান নেতা। যেহেতু সে এই শহরের মেয়র, তাই রিচার্ড তার সঙ্গে কথা বলতে চায়। এতদিন রিচার্ড কারোর সঙ্গে মুখে কথা বলতো না, সে শুধু লিখে লিখে নিজের কথা জানাতো। আর সেই সময় উইক রিচার্ডের গলায় থাকা সিলিন্ডারের মতো সেই রহস্যময় লকেটটাও খুলে নিজের কাছে রেখে দিয়েছিল। উইক সেই লকেটটা একটা কাপড়ে মুড়ে টমের হাতে দিয়ে বলে, রিচার্ডকে দিয়ে এটা খুলিয়ে দেখার চেষ্টা করো, কারণ এই লকেটের ভেতরেই হয়তো এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা এতদিন সবাই জানতো না। অনিচ্ছা থাকা সত্ত্বেও টম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে ঘরে যায়। সেখানে সে রিচার্ডকে বসে থাকা অবস্থায় দেখে। ঘরে ঢুকতেই টম যা দেখে তা সত্যিই ভয়ঙ্কর। রিচার্ড দেখতে প্রায় একটা জীবন্ত মৃতদেহের মতো লাগছিল, মানে একটা জম্বির মতো লাগছিল পুরো দেখতে। এত বছর কবরের নিচে থাকার পরেও সে এখনো বেঁচে আছে। প্রথমে টম ভেবেছিল যে আগের মতোই লিখে লিখে রিচার্ডের সঙ্গে সে কথা বলবে, কিন্তু হঠাৎ করে রিচার্ড নিজের মুখ খুলে কথা বলা শুরু করে। রিচার্ডের কথা শুনে টম আরো অবাক হয়ে যায়। আর টমের প্রথম প্রশ্নই ছিল, তুমি কিভাবে 200 বছরের চেয়েও বেশি সময় ধরে কবরের ভেতর জীবিত হয়ে রয়েছো? টমের প্রশ্নের উত্তরে রিচার্ড জানায় সে নিজের ইচ্ছায় এতদিন বেঁচে নেই, শয়তান তাকে ধোঁকা দিয়েছে। সে শয়তানের অশুভ শক্তির কারণেই গত 200 বছরেরও বেশি সময় ধরে কবরের ভেতরে জীবিত অবস্থায় আটকে রয়েছে। এরপর টম উইকের দেওয়া সেই রহস্যময় সিলিন্ডার আকৃতির লকেটটা রিচার্ডকে বলে খুলতে, কিন্তু রিচার্ড প্রথমে টমকে বলে দেয় ওর হাতের বাঁধন খুলে দিতে। টম কিছুটা ভয় পেলেও শেষ পর্যন্ত সে রিচার্ডকে মুক্ত করে দেয়। তারপর রিচার্ড নিজের হাতের লকেটটা খুলতেই ভেতর থেকে একটা পুরনো কাগজ মাটিতে পড়ে। টম কাগজটা তুলে দেখে সেখানে কিছু লেখা আছে, আর তার সঙ্গে একটা অদ্ভুত চিহ্ন আঁকা আছে, কিন্তু সেই চিহ্নের কোনো মানেই টম বুঝতে পারে না। তখন রিচার্ড শান্ত গলায় বলে, এই কাগজটাই আমার মুক্তির একমাত্র উপায়। এরপর রিচার্ড নিজের অতীতের গল্প বলতে শুরু করে। সেই জানায় 1700 সালের দিকে এই দ্বীপের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে মানুষের কাছে খাওয়ার মতো কোনো খাবারই ছিল না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছিল যেখানে বেঁচে থাকার জন্য মানুষ মৃতদেহ পর্যন্ত খেতে বাধ্য হচ্ছিল। প্রচন্ড ক্ষুধায় রিচার্ড এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক সেই সময় তার চোখে পড়ে একটা মাশরুম। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই একই ধরনের মাশরুম যেটা আমরা আগের এপিসোডে টমকেও খেতে দেখেছিলাম। মনে আছে তো, বরফে ঢাকা জায়গায় একজন মানুষ মাশরুম খেতে দেখানো হয়েছিল। তখন হয়তো মনে হয়েছিল ওটা কোনো সাধারণ ফ্ল্যাশব্যাক, কিন্তু এখন জানা যায় সেই মাশরুমটা আসলে রিচার্ডই খেয়েছিল। মাশরুমটা খেয়ে রিচার্ড প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানায়, কিন্তু তার সামনে ঈশ্বর নয়, হাজির হয় এক ভয়ঙ্কর শক্তি। রিচার্ডের মতে সে ছিল একটা ডিমন বা শয়তানের সত্তা, আর ইঙ্গিত পাওয়া যায় এই ডিমনটা হয়তো পুরো উইডোজ বে দ্বীপের সঙ্গেই জড়িত। সেই ডিমনও ঠিক রিচার্ডের মতোই ক্ষুধার্ত ছিল, তাই সে রিচার্ডের সামনে একটা চুক্তির প্রস্তাব রাখে। শেষ পর্যন্ত রিচার্ড নিজের রক্ত, মল এবং বীর্য দিয়ে সেই শয়তানের সঙ্গে চুক্তি করে দেয়। আর টমের হাতে থাকা সেই পুরনো কাগজটা আসলে সেই অশুভ চুক্তিপত্র। চুক্তিটা কি দিয়ে সই করা হয়েছিল সেটা জানার পর টম সঙ্গে সঙ্গে ঘৃণায় কাগজটা নিচে ফেলে দেয়। তারপর টম রিচার্ডকে জিজ্ঞাসা করে, এর বদলে তুমি সেই ডিমনটাকে কি দিয়েছিলে?
কিন্তু প্রশ্নের সরাসরি কোনো উত্তর পাওয়া যায় না। তবে তার কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা যায় সে এমন কিছু উৎসর্গ করেছিল যার ফল আজও উইডোজ বের মানুষরা ভোগ করছে। রিচার্ড শুধুমাত্র এটাই বলে এই চুক্তির কারণেই আজ পর্যন্ত মানুষ এই দ্বীপে বেঁচে থাকতে পেরেছে। কিন্তু টম সঙ্গে সঙ্গে আপত্তি জানায়। সে বলে যে তোমার এই চুক্তি যদি এতই ভালো হতো তাহলে আজও এই দ্বীপে জন্মানো মানুষ এখান থেকে বেরিয়ে যেতে পারে না কেন? টমের এই প্রশ্ন শুনে রিচার্ড খুব শান্তভাবে একটাই কথা বলে, এই ডিমন খুব ভালো করেই জানে ভয় পেলে মানুষ বাঁচার জন্য এমন অনেক কাজ করে ফেলে যা স্বাভাবিক অবস্থায় কোনোদিনও করতো না। এই কথাটার মধ্যে আসল পুরো রহস্যটা লুকিয়ে আছে, কারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়েই সেই ডিমন রিচার্ডের সঙ্গে এই অশুভ চুক্তিটা করেছিল। এরপর টম রিচার্ডকে নিয়ে উইডোজ বে মিউজিয়ামে নিয়ে যায়। এই মিউজিয়ামে রিচার্ডের পুরনো পরিবারের জিনিসপত্র, তাদের সন্তানের খেলনা এবং আরো অনেক স্মৃতি যত্ন করে রেখে দেওয়া হয়েছিল। সেখানেই সারার একটা মূর্তিও রাখা ছিল। মূর্তিটা দেখে রিচার্ড প্রচন্ড রেগে যায় এবং নিজের আঙুল দিয়ে মূর্তির চোখ দুটোকে ক্ষতবিক্ষত করে দেয়, কারণ রিচার্ডের বিশ্বাস যে সারাই তার সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু সেই পালিয়ে যাওয়ার শেষ পর্যন্ত কোনো কাজেই আসেনি, কারণ উইডোজ বে জন্মানোর কেউই তো এই দ্বীপ ছেড়ে যেতে পারবে না। তাই হয়তো দ্বীপের সীমানা পার হওয়ার আগেই সারা এবং তাদের সন্তানের মৃত্যু হয়েছিল। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি, সমুদ্রের মাঝখানে এমন একটা অদৃশ্য সীমানা রয়েছে যেটা এই দ্বীপের সীমা নির্ধারণ করে। উইডোজ বে জন্মানোর কোনো নাবিকই সেই সীমানা কখনো পার করতে পারে না, যেন কোনো অদৃশ্য শক্তি তাদেরকে আটকে রাখে। এরপর রিচার্ড জানায় যতদিন তার রক্তের বংশধারা বেঁচে থাকবে ততদিন এই ডিমনের অভিশাপ ও উইডোজ বের ওপর থেকে কোনোদিনও সরবে না। কিন্তু এবার একটু ভালো করে ভাবলে একটা প্রশ্ন মাথায় আসে, রিচার্ডের সন্তানের গল্প তো 1702 সালেই শেষ হয়ে গিয়েছিল, তাহলে এখন তার কোন বংশধর রইল? এই মুহূর্তে হয়তো সবাই মনে করছে যে রিচার্ডই হয়তো তার বংশের শেষ মানুষ, আর যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে রিচার্ড মারা গেলেই হয়তো এই অভিশাপও শেষ হয়ে যাবে। এবার প্রশ্ন হলো রিচার্ডকে শেষ করবে কিভাবে? এর উত্তরে একটা পরিকল্পনা করা হয়। টম যেহেতু এই দ্বীপে জন্মায়নি, তাই সে সহজেই এই দ্বীপের সীমানা ছেড়ে যেতে পারবে। পরিকল্পনা করা হলো যে উইকের নৌকা করে রিচার্ডকে সমুদ্রে সেই অদৃশ্য সীমানার কাছে নিয়ে যাওয়া হবে। তারপর টম একটা ছোট্ট নৌকা করে রিচার্ডকে সেই সীমানার ওপরে নিয়ে যাবে। তাদের ধারণা রিচার্ড সীমানা পার করলে ডিমনের সঙ্গে সেই চুক্তিটাও ভেঙে যাবে, আর সঙ্গে সঙ্গে সেই অভিশাপটাও শেষ হয়ে যাবে। তবে একটা সমস্যা ছিল, উইক নিজেও এই দ্বীপে জন্মেছে, তাই সে নিজে কোনোভাবেই সেই সীমানা পার করতে পারবে না। এই কাজটা একমাত্র টমকেই করতে হবে। এরপর টম রিচার্ডকে বলে আপাতত আবার কফিনের ভেতর চলে যেতে, কারণ ওকে যদি জীবিত অবস্থায় গ্রামের মানুষজন দেখে ফেলে তাহলে পুরো উইডোজ বে জুড়ে আতঙ্ক আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এদিকে প্র্যাটুসা শেরিফ বাশারকে অন্যদিকে ব্যস্ত রাখার দায়িত্ব নেয়। সেই বাশারের গাড়ি নিয়ে পালিয়ে যায়, আর বাশারও তাকে ধরার জন্য পেছনে ছুটে যায়। এই সুযোগে টম আর উইক কফিনে লুকিয়ে রাখা রিচার্ডকে নিয়ে নৌকার দিকে রওনা দেয়। নৌকায় ওঠার পর উইক একটা ম্যাপ বের করে টমকে দেখায় ঠিক কোন জায়গা থেকে দ্বীপে সেই অদৃশ্য সীমানাটা শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তারা বড় নৌকা নিয়ে সেই জায়গা পর্যন্ত যাবে। তারপর টমকে ছোট নৌকা করে রিচার্ডকে সীমানা উপরে নিয়ে যাবে। যদি সবকিছু পরিকল্পনা মতো হয় তাহলে রিচার্ড শুধু নয়, পুরো উইডোজ বে এই শতাব্দীর প্রাচীন অভিশাপ থেকে মুক্তি পাবে। এদিকে একই সময় টমের ছেলে ইভান নিজের বাড়িতে কেলি নামে এক ক্যাম্পেয়ারের মেয়ের সঙ্গে গল্প করছিল, আর ঠিক এখান থেকেই গল্পে শুরু হতে চলেছে আরেকটা বড় টুইস্ট। এদিকে ইভান আর কেলি বসে টমকে নিয়ে কথা বলছিল। কেলি মজা করে বলে তোমার বাবা দিন দিন যেন আরো অদ্ভুত হয়ে যাচ্ছে। তারপর সে ইভানকে প্রস্তাব দেয়, চলো তোমার বাবার পুরনো জিনিসপত্রগুলোকে একটু খুঁজে দেখা যাক, হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। দুজনে মিলে টমের জিনিসপত্রগুলোকে ঘাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর তারা একটা তালা দেওয়া পুরনো বাক্স খুঁজে পায়। বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে কিছু পুরনো চিঠি আর কয়েকটা ছবি। ছবিগুলো দেখতে গিয়ে ইভান একবারে স্তব্ধ হয়ে যায়, কারণ সে নিজের মাকে দেখতে পায়। শুধু তাই না, সেই ছবিতে ছোট্ট ইভানও ছিল। তখন সে একবারে ছোট্ট বাচ্চা ছিল। এই দৃশ্যটা সত্যি অবাক করার মতো, কারণ এতদিন টম ইভানকে বলে এসেছে ওর জন্মের সময় নাকি ওর মা মারা গিয়েছিল, কিন্তু এই ছবিগুলো তো স্পষ্ট প্রমাণ করে যে ইভানের জন্মের পরও তার মা বেশ কয়েক বছর বেঁচে ছিলেন। অর্থাৎ টম এতদিন নিজের ছেলের কাছে একটা বড় সত্যি লুকিয়ে রেখেছিল। অন্যদিকে শেরিফ বাশার প্যাট্রুসাকে ধরে ফেলে এবং নিজের গাড়িতে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতে থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো সে প্যাট্রুসার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের মামলা করে না, বরং সে সরাসরি জিজ্ঞাসা করে তোমরা আসলে কি করছো, এত রহস্যময় আচরণ করার কারণটা কি? এবার প্যাট্রুসা আর কিছু লুকায় না, সে শেরিফকে পুরো কথাটাই বলে ফেলে। সেই জানায় উইডোজ বে বহু বছর ধরে একটা ভয়ঙ্কর অভিশাপের মধ্যে দিয়ে আটকে রয়েছে, আর তারা সবাই মিলেই সেই অভিশাপটাকে ভাঙার চেষ্টা করছে। সব কথা শোনার পর শেরিফ ব্যাপারটাকে নিয়ে খুব একটা বেশি কনসার্ন করলো না। সে বলে এসব ব্যাপারে আমি কিছু জানতেই চাই না, আর মাত্র এক সপ্তাহ পরই আমি এই জায়গা ছেড়ে পালাচ্ছি। শুধু এই দ্বীপে সাধারণ মানুষদেরকে আর বিপদের মধ্যে ফেলো না।
এই কথা বলেই সে প্যাট্রুসাকে ছেড়ে দেয়, আর প্যাট্রুসাও শেরিফের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে টম আর উইক তখন নৌকা নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে নৌকার রেডিও থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আর রহস্যময় কণ্ঠস্বর ভেসে আসতে শুরু করেছে। টম একটু ঘাবড়ে গেল। উইক তাকে বলে এগুলো সব এই দ্বীপেরই খেলা। এরপর উইক নৌকার নিচের অংশে কিছু একটা পরীক্ষা করতে চলে যায়, আর সেই সুযোগে টম কফিনের কাছে যায়। সেখানে সে রিচার্ডকে বন্দি করে রেখেছিল। কফিনের ভেতর থেকে রিচার্ড অনুরোধ করে যে আমাকে একবার বাইরে আসতে দাও, আমি পালাবো না। টম তখন একটুখানি দুবিধার মধ্যে পড়ে যায়। একদিকে রিচার্ড তার সব কথা মেনে চলছিল, অন্যদিকে উইক তাকে আগেই করার নির্দেশ দিয়েছিল রিচার্ডকে কোনোভাবেই কফিন থেকে বের করা যাবে না। সীমান্ত পার করার আগে পর্যন্ত সেই কফিনের ভেতরেই থাকবে। কি করবে বুঝতে না পেরে টম সঙ্গে সঙ্গে উইকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে রিচার্ডকে কি একটু বের করা যায়? ও তো আমাদের সব কথাই শুনছে। কিন্তু উইক এক কথা উত্তর দেয় না, একদমই না। এরপর উইক নিজের ছোটবেলায় একটা ঘটনা বলতে শুরু করে। সে টমকে একটা পুরনো ছবি দেখায়। ছবিটা তখনকার যখন উইকের বয়স মাত্র 16 বছর ছিল। সেই ছবিতে উইকের সঙ্গে তার সবথেকে কাছের বন্ধু মার্ক ও মার্কের বোন জেরি ছিল। হ্যাঁ, এই হচ্ছে সেই মহিলা জেরি, যাকে আমরা মিউজিয়ামে কাজ করতে দেখেছিলাম। উইক স্বীকার করে সে তখন জেরিকে ভালোবাসতো, আজও ঠিকই তেমনই ভালোবাসে। এরপর উইক জানায় সেই সময় উইডোজ বে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। পুরো দ্বীপে কার্যত লকডাউনের মতো অবস্থায় ছিল। একের পর এক মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছিল। এই অবস্থায় একদিন উইক, মার্ক আর আরো 3জন বন্ধু মিলে চুপি চুপি একটা নৌকা করে মাছ ধরতে বেরিয়ে পড়েছিল। কিন্তু সমুদ্রের মাঝখানে পৌঁছাতেই হঠাৎ নিচ থেকে অজানা কিছু একটা তাদের নৌকায় প্রচন্ড ধাক্কা মারে। এক ঝটকায় পুরো নৌকাটাই উল্টে যায়। জলে পড়ার পর উইকের বন্ধু রিকি চিৎকার করে বলে আমি জলের নিচে বিশাল একটা সুঁড় দেখেছি। এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। উইক কোনোভাবে সাঁতার কেটে বাঁচার চেষ্টা করছিল। ঠিক তখনই সে বুঝতে পারে যে জলের নিচে থাকা সেই বিশাল প্রাণীটা তার পা শক্ত করে ধরে তাকে টেনে নিচে নামার চেষ্টা করছে। ওদিকে মার্ক ও উইককে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু দুজনেই তখন ডুবে যাওয়ার মুখে। শেষ মুহূর্তে উইক নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা সিদ্ধান্ত নেয়। সে জোরে একটা লাথি মারে, আর সেই ধাক্কায় মার্ক তার হাত থেকে ছিটকে যায়। উইক কোনোভাবে নিজে বেঁচে উঠতে পারলেও মার্ক আর ফিরে আসেনি। আজও সেই ঘটনার জন্য উইক নিজেকেই দোষী স্বীকার করে। তার মনে হয় সে বন্ধুকে বাঁচায়নি, বরং নিজের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের বন্ধুকেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এরপর উইক টমকে এই গল্প বলার আসল কারণটা জানায়। সে বলে রিচার্ডকে কোনোভাবেই কফিন থেকে বের করো না, কারণ যে কোনো মুহূর্তে নিজের আসল রূপে সে ফিরে যেতে পারে। আমাদের শুধু কোনোভাবে এই দ্বীপের অভিশাপ শেষ করতে হবে। কিন্তু টম তখন একটা কথা স্বীকার করে, যা শুনে উইক একেবারে রেগে যায়। টম বলে আমি ইতিমধ্যে রিচার্ডকে কফিন থেকে বের করেছি, শুধু তোমাকে জানাতেই এসেছিলাম। যদিও রিচার্ড তখনও খুবই দুর্বল ছিল, তাই সে আপাতত কোনো বড় ক্ষতি করতে পারছিল না। উইক আর টম তাকে খাবার দেয়, আর শত শত বছর না খেয়ে থাকা কারণে রিচার্ড যেন পাগলের মতো সেই খাবারটা খেতে শুরু করে। খাবার খেয়ে ধীরে ধীরে তার শরীরে শক্তিটাও ফিরে আসে। এদিকে নৌকা ধীরে ধীরে দ্বীপে সেই অদৃশ্য সীমানার দিকে এগোতে থাকে। ঠিক তখনই রিচার্ডের আচরণ পুরোপুরি বদলে যায়। সে বুঝতে পারে সীমানা পার হলেই হয়তো তার সবকিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ সে আর মরতে চায় না। হঠাৎ সমুদ্রে একটা বিশাল ঢেউ এসে নৌকাটা ধাক্কা মারে। পুরো নৌকা প্রবলভাবে দুলে ওঠে। তাদের সঙ্গে থাকা ছোট নৌকাটাও বড় নৌকা থেকে আলাদা হয়ে যায়, আর পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ শক্তি ফিরে রিচার্ড হঠাৎ টম আর উইকের উপরই হামলা করে বসে। তাই নৌকার উপরে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। টম আর উইক একসঙ্গে মিলে কোনোভাবে রিচার্ডকে আবার কফিনের ভেতরে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু এই লড়াইয়ের মাঝে উইক হঠাৎ নৌকা থেকে সমুদ্রে পড়ে যেতে শুরু করে। আর তখনই বুঝতে পারে নৌকাটা দ্বীপের অদৃশ্য সীমানার একেবারে কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। যদি উইক সেই অবস্থায় নৌকা সহ সীমানা পার করে ফেলতো, তাহলে রিচার্ডের সঙ্গে হয়তো সেও মারা যেত। তাই টম একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে উইককে একটা ফ্লোটিং টিউব ছুড়ে দেয় এবং জোরে ধাক্কা মেরে সীমানার আগে তাকেই সমুদ্রে ফেলে দেয়। এরপর টম নিজেই রিচার্ডকে নিয়ে নৌকা সহ সীমানা পার করে ফেলে। আর সীমানা পার হওয়ার সঙ্গে সঙ্গে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। রিচার্ডের দেহ মুহূর্তের মধ্যেই ছাই আর কঙ্কালের মধ্যে পরিণত হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে উইডোজ বের বহু শতাব্দীর অভিশাপও শেষ হয়ে যায়। এরপর টম আবার নৌকা ঘুরিয়ে দ্বীপের ভেতরেই চলে আসে। সে সমুদ্রের মধ্যে উইককে খুঁজতে শুরু করে। প্রথমে উইকের তো কোনো খোঁজ পাওয়া যায় না, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সে নিজেই সাঁতার কেটে নৌকায় ফিরে আসে। দুজনেই খুব খুশি হয়ে যায়, কারণ তাদের বিশ্বাস তারা অবশেষে এই দ্বীপকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পেরেছে। উইডোজ বে ইনের এক অতিথি রাগ করে হোটেল ছেড়ে চলে যাচ্ছে। সম্ভবত সে কোনো ভালো সার্ভিস পায়নি, কিন্তু এই দৃশ্যে আসলে একটা বিষয় রয়েছে। পেছনের দেয়ালে ঝোলানো একটা পুরনো ছবির দিকে ক্যামেরাটা কয়েক সেকেন্ডের জন্য ফোকাস করে।
সেই ছবিতে দেখা যায় যে একটা ছোট্ট শিশু সমুদ্রে সাঁতার কাটছে, আর তার পেছনে একটা নৌকায় আরো কয়েকজন শিশুও রয়েছে। আর এখানেই এপিসোড 7 শেষ হয়ে যায়। এখন প্রশ্নটা হলো, শেষ মুহূর্তে এই ছবিটা দেখানোর অর্থটা কি? আমার মতে এই ছবিটা হচ্ছে 1702 সালে সেই ঘটনার ইঙ্গিত দেয় যেখানে সারা নিজের সন্তানদের নিয়ে এই দ্বীপ থেকে পালানোর চেষ্টা করছিল। সম্ভবত ছবিটার মধ্যে সেই বাচ্চাটাই হয়তো সারার সন্তান, আর কেউ একজন তাকে বাঁচানোর চেষ্টা করছিল। অর্থাৎ এই সিরিজে এখনো অব্দি পুরো ঘটনার সবকিছু রহস্য এখনো প্রকাশ করেনি। হয়তো আগামী এপিসোডগুলোতে আমরা সেই সত্যটা জানতে পারবো। সব থেকে অদ্ভুত করা ব্যাপারটা হচ্ছে এই যে বাচ্চাটা সাঁতরে তীরে ফিরে আসছে, আর কেউ একজন তাকে কাঠের টুকরো বাড়িয়ে দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। অর্থাৎ হতে পারে 5 জনের মধ্যে হয়তো একজন বাচ্চা সীমানা পার করার আগেই ফিরে এসেছিল এবং বেঁচে গেছিল। এরপর হয়তো সে গোপনে এই দ্বীপেই নিজের জীবন কাটিয়েছিল। আর যদি এই শিশুটা পরবর্তী নিজের বংশধর রেখে থাকে, তাহলে রিচার্ডের রক্তের বংশ কখনোই পুরোপুরি শেষ হয়নি। সেই কারণে হয়তো রিচার্ড মারা গেলেও দ্বীপের অভিশাপ এখনো অব্দি পুরোপুরি শেষ হয়নি। এবার শুরু হচ্ছে এপিসোড 8। এপিসোডের শুরুতেই আমরা দেখি ভিক একেবারে টম আর পেট্রুশার সঙ্গে দেখা করে। তিনজনই খুব খুশি, কারণ তাদের বিশ্বাস তারা অবশেষে উইডোজ বের অভিশাপটাকে পুরোপুরি কাটিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর তিনজনই নিজেদের কাজে আলাদা হয়ে যায়, কিন্তু কেউই জানে না যে সামনে তাদের জন্য একটা বড় ধাক্কা অপেক্ষা করছে। প্রথমে টমের কথা বলি। বাড়ি ফিরতে ইভান টমকে প্রশ্ন করতে শুরু করে। সে জানতে চায় এতদিন ধরে তার মায়ের ব্যাপারে টম কেন মিথ্যা করে তাকে বলে এসেছে। এরপর ইভান টমকে সেই ছবি আর চিঠিগুলো দেখায় যেগুলো সে টমের লক করা বাক্স থেকে পেয়েছিল। তখন টম অবশেষে পুরো ঘটনাটা জানায়। সে বলে ইভানের জন্মের পর তার মা কয়েক বছর ঠিকই বেঁচে ছিল, কিন্তু বাস্তবে তিনি কখনো স্বাভাবিক মানুষ ছিলেন না। ইভানের জন্মের সময় প্রি এক্লেমসিয়ার কারণে তার স্ট্রোক হয়েছিল। তিনি নিজের বা অন্য কারোর জন্য নিরাপদ ছিলেন না। এই কারণে টম বাধ্য হয়ে তার নিজের স্ত্রীকে দ্বীপের একটা বিশেষ কেয়ার হোমে ভর্তি করিয়ে দেয়, যেটা মূলত এক ধরনের মানসিক চিকিৎসা কেন্দ্র ছিল। এই রোগের কারণে ইভানের মা সেখানে মারা যায়। এরপর ইভান মায়ের লেখা কিছু চিঠি পড়ে। টম তাকে আরো কিছু পুরনো ছবি দেখায়। সবকিছু জানার পর ইভান টমকে আরেকটা প্রশ্ন করে। সে জানতে চায় যে আমরা এতদিন এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে পারি না কেন। টম এবার হাসতে হাসতে বলে, আজ থেকে আমরা চাইলে এই দ্বীপ ছেড়ে বাইরে যেতে পারবো। শুধু তাই না, টম আগে থেকেই রেড সক্সের একটা ম্যাচে 2টা টিকিট কিনে রেখেছিল, যাতে সে আর ইভান মূল ভূখণ্ডে গিয়ে স্টেডিয়ামে বসে একসঙ্গে ম্যাচ দেখতে পারে। এটা শুনে ইভান ভীষণ খুশি হয়ে যায়। এই মুহূর্তে বাবা ছেলের সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি গভীর হয়ে ওঠে, কিন্তু তারা কেউই জানে না যে দ্বীপের অভিশাপটা এখনো শেষই হয়নি। অন্যদিকে ভিক জেরির সঙ্গে কথা বলতে যায় মিউজিয়ামের মধ্যে। সেখানে সে জেরিকে পুরনো ছবিটা দেখায়, যেখানে 16 বছরের ভিক, তরুণী জেরি আর জেরির ভাই মাইক একসঙ্গে ছিল। ঠিক তখনই জেরির স্বামীও সেখানে পৌঁছে যায়। সিচুয়েশনটা ভিকের জন্য একটুখানি আনকমফোর্টেবল হয়ে যায়, কারণ এত বছর পরেও ভিক এখনো জেরিকেই ভালোবাসে। কিন্তু জেরি বহু বছর আগে নিজের সংসার গুছিয়ে ফেলেছে, তাই ভিক আর সেখানে না থেকে বরং চলে যায়। কিন্তু তখনই তার চোখে পড়ে মিউজিয়ামে একটা কাঁচের ডিসপ্লে আচমকা ভাঙা অবস্থায় রয়েছে। যে কাঁচের বাক্সের ভেতরে একটা বিশেষ মুখোশ রাখা ছিল। এটা ছিল একজন কুখ্যাত সিরিয়াল কিলারের মুখোশ, কিন্তু সেই মুখোশটা এখন আর নেই, অর্থাৎ কেউ সেটাকে চুরি করে নিয়েছে। এবার যদি আপনারা ভাবছেন যে এই মুখোশটা কার ছিল, তাহলে জানিয়ে রাখি এইটাই ছিল সেই বুগিম্যানের মুখোশ। এই সেই বুগিম্যান যে বহু বছর আগে এই দ্বীপের একের পর এক তরুণীকে নির্মমভাবে হত্যা করেছিল, এমনকি একসময় পেট্রুশার উপরও হামলা করেছিল। এটা বুঝতে পেরে উইক আর এক মুহূর্ত দেরি করে না, সে সোজা বুগিম্যানের বাড়ির দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে বাড়ির প্রধান দরজাটা খোলা। শুধু তাই না, ঘরের ভেতরে সবকিছু এলোমেলো ভাঙচোরা অবস্থায় রয়েছে। দেখে মনে হচ্ছে যেন বুগিম্যান নিজের বেসমেন্ট থেকে বেরিয়ে এসেছে। আর যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে সে নিশ্চিতভাবে সে নিজের মুখোশ মিউজিয়াম থেকে চুরি করে নিয়েছে। আর যদি বুগিম্যানের মুখোশ হাতে ফিরে যায়, তাহলে সে খুব শিগগিরই আবার সবাইকে খুন করতে শুরু করবে। এবারে আমরা আসি প্যাট্রুশার দিকে। প্যাট্রুশা তখন নিজের বাড়িতে আরাম করছিল। হঠাৎ তার বুক ট্রাকে অ্যালার্ম বেজে ওঠে। সে বাইরে গিয়ে অ্যালার্ম বন্ধ করে আবার ঘরের ভেতরেই ফিরে আসে, কিন্তু ঘরে ঢুকে তার মনে হয় বাড়ির ভেতরে যেন কেউ একটা রয়েছে। এই সন্দেহটা কারণ হচ্ছে বাড়ির একটা দরজা খোলা ছিল, যেটা কিছুক্ষণ আগেও বন্ধ ছিল। পরিস্থিতি বুঝে প্যাট্রুশা নিচে গিয়ে নিজের ট্রেজারটা বের করে, কিন্তু প্রবলেমটা হলো সেটাতে মাত্র 2% চার্জ বাকি ছিল। তারপর খুব সাবধানে সে বাড়ির বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ছুরি হাতে মুখোশ পরা বুগিম্যানও বেরিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, বুগিম্যান ফিরে এসেছে। প্যাট্রুশাকে দেখে সে তার পিছু ধাওয়া শুরু করে। প্রাণ বাঁচাতে প্যাট্রুশা দৌড়ে উইকের বাড়িতে যায়, কিন্তু বারবার দরজা নক করার পরও সে কোনো সাড়া পায় না, কারণ উইক তো বাড়িতেই ছিল না। সে ইতিমধ্যে প্যাট্রুশার বাড়ির দিকে রওনা দিয়েছিল তাকে সতর্ক করার জন্য যে দ্বীপের অভিশাপ এখনো শেষ হয়নি। কিন্তু সেখানে গিয়ে সে দেখে বাড়ির দরজা খোলা আর প্যাট্রুশার কোনো খোঁজই নেই। এদিকে প্যাট্রুশা দৌড়ে নিজের এক বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছায়। সে সবাইকে জানায় যে বুগিম্যান আবার ফিরে এসেছে আর তার পিছু নিয়েছে,
কিন্তু তার বন্ধুরা কেউই তার কথা বিশ্বাস করে না, বরং তারা আবারও বলতে শুরু করে যে প্যাট্রুশা সব সময় এসব বানিয়ে বলে, এখনো সেই বুগিম্যানের গল্প চালিয়ে যাচ্ছে। এমন কথা শুনে প্যাট্রুশা ভীষণ বিরক্ত হয়ে যায়। এরপর এক বন্ধু প্যাট্রুশাকে সত্যি জিজ্ঞাসা করে ছোটবেলায় কি বুগিম্যান তাকে সত্যি ফোন করতো। তখন প্যাট্রুশা স্বীকার করে যে হ্যাঁ, ফোনের ব্যাপারে আমি মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু বুগিম্যান নিয়ে যা যা বলেছি সবই সত্যি। সে সত্যি আমার পিছু নিয়েছিল আর এখনো আমার পিছু নিয়েই আছে। এই কথা শুনে ক্রিস বিরক্ত হয়ে প্যাট্রুশাকে নিজের বাড়িতে ফিরে যেতে বলে। রাগে প্যাট্রুশা সঙ্গে সঙ্গে নিজের ট্রেজার দিয়ে ক্রিসকে শক দেয়। এরপর বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই সে দেখে ক্রিসের বাড়ির ওপরের জানলায় বুগিম্যান দাঁড়িয়ে আছে। প্যাট্রুশা চিৎকার করে সবাইকে বলে যে তাড়াতাড়ি তোমরা ঘর থেকে বেরিয়ে আসো, বুগিম্যান তো বাড়ির ভেতরেই রয়েছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। হঠাৎ করে ওপরতলার জানলার কাঁচ ভেঙে বুগিম্যান নিচে লাফিয়ে পড়ে। এত উঁচু থেকে পড়ার পরও তার কিছুই হয় না, বরং সে আবার প্যাট্রুশার পিছু ধাওয়া শুরু করে। প্রাণ বাঁচাতে দৌড়াতে গিয়ে প্যাট্রুশার পা নিজের ট্রেজারের তারেই জড়িয়ে যায় আর বুগিম্যান ধীরে ধীরে তার একেবারে কাছে চলে আসে। ঠিক তখনই একটা গাড়ি এসে সোজা বুগিম্যানকে ধাক্কা মারে। ধাক্কায় বুগিম্যান ছিটকে পড়ে আর প্যাট্রুশাও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে যে তার চারপাশে অ্যাম্বুলেন্স আর প্যারামেডিকরা রয়েছে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো প্যারামেডিকরা অজান্তে বুগিম্যানকে জ্ঞান ফিরিয়ে দেয়। জ্ঞান ফিরে তো বুগিম্যান একটা প্যারামেডিকের উপর হামলা চালায়। এই সুযোগে প্যাট্রুশা দৌড়ে কাঁচের একটা গ্যাস স্টেশনে পৌঁছায়। সেখানে শরীফ নামে এক কর্মচারী ছিল। প্যাট্রুশা তাকে তাড়াতাড়ি 3য় নম্বর পাম্প চালু করতে বলে। বুগিম্যান গ্যাস স্টেশনে পৌঁছে যায়। প্যাট্রুশা পাম্প থেকে জ্বালানি ছড়িয়ে নিজের ট্রেজারে স্পার্ক দিয়ে তাতে আগুন লাগানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যেই বুগিম্যান আগুনের শিখায় আটকে যায়। গ্যাস স্টেশনে সেই কর্মচারীটা দূর থেকে সেই ঘটনাটা পুরোপুরি দেখছিল, কিন্তু সে একটা বড় ভুল করে বসে। সে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বুগিম্যানের গায়ের আগুনটাকে নিভিয়ে দেয় আর আগুন নিভতেই বুগিম্যান সেই কর্মচারীটাকে এক হাতে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এতে বোঝা যায় যে বুগিম্যানের শক্তি কোনো সাধারণ মানুষের মতো নয়, কারণ এক হাতে একজন পূর্ণবয়স্ক মানুষকে এত দূরে ছুঁড়ে ফেলাটা একটা নর্মাল মানুষের পক্ষে সম্ভব নয়। এদিকে শেরিফ দোকানের ভেতর থেকে একটা শটগান বের করে বুগিম্যানের দিকে তাক করে, কিন্তু বুগিম্যান মুহূর্তের মধ্যে শটগানটিকে কেড়ে নিয়ে ছুরি দিয়ে তার উপর হামলা করতে থাকে। ঠিক তখনই প্যাট্রুশিয়া মাটিতে পড়ে থাকা সেই শটগানটা তুলে বুগিম্যানকে গুলি করে। আর ঠিক সেই সময় আরেকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়। প্যারামেডিকরা দ্রুত বুগিম্যানটাকে শক্ত করে বেঁধে ফেলে, তবুও প্যাট্রুশা বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে বুগিম্যান আবার জেগে উঠতে পারে। এরপর বুগিম্যানকে সরাসরি ক্রিমেশন সেন্টারে নিয়ে গিয়ে তাকে দাহ করা হয়। এখন তার শুধুমাত্র ছাইটাই অবশিষ্ট হয়ে রয়েছে। সবাই আশা করে এবার হয়তো সে আর কখনো ফিরবে না। অনেক দিন পর প্যাট্রুশা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সে হাসপাতালে যায়, যেখানে আহত শেরিফ ভর্তি ছিল। বুগিম্যানের হামলায় আহত সবাই সেখানেই চিকিৎসা নিচ্ছিল। সেখানে আমরা দেখতে পাই যে শেরিফের স্ত্রী প্রেগনেন্ট, আর শুধু সেটাই না, সে একেবারে শেষ পর্যায়ে চলছে। হয়তো কিছু সময় পরে তার হয়তো ডেলিভারিও হতে পারে। এটা দেখে প্যাট্রুশা শেরিফকে বলে, যাই হোক না কেন তোমার সন্তানের জন্ম উইডোজ বেতে যেন না হয়। স্ত্রীকে নিয়ে মূল ভূখণ্ডে ফিরে যাও, ওখানেই বাচ্চার জন্ম দাও। কিন্তু একটা বড় সমস্যা ছিল, শেরিফ নিজেই গুরুতর আহত। এই অবস্থায় সে কিভাবে মূল ভূখণ্ডে যাবে? আর তার স্ত্রী যে কোনো মুহূর্তে লেবার পেন শুরু হতে পারে, অর্থাৎ সন্তানের জন্ম যে কোনো সময় হতে পারে। এদিকে টম আর ইভান একসঙ্গে ভালো সময় কাটাচ্ছিল। ঠিক তখনই ভিক সেখানে এসে পৌঁছায়। ভিক টমকে জানায় অভিশাপ এখনো শেষ হয়নি। এই কথা শুনে টম একেবারে হতবাক হয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় উইডোজ বের এপিসোড 8 এর পুরো গল্পটা। তো বন্ধুরা, এটাই ছিল উইডোজ বের এপিসোড 7 এবং 8 এর সম্পূর্ণ গল্প। এখন এই সিরিজের মাত্র 2টো এপিসোড বাকি রয়েছে, তাই ভিডিওটি একদম মিস করতে না চাইলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটাকে অন রাখুন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। আমি মৃণাল আর আপনারা দেখছিলেন হরর টিউব বাংলা।